পর্ব ৩১। জাহানারা অবাক হয়ে বলল, কি ব্যাপার? মামুন হাসি মুখে বলল, কোনো ব্যাপার না, এমনি এসেছি। এদিকে একটা কাজে এসেছিলাম। ভাবলাম এসেছি যখন দেখে যাই কেমন আছে। ভালোই আছি। করছেন কি? দেখতেই পাচ্ছেন, ফাইল নিয়ে বসে আছি। জাহানারার ঠোঁট বিরক্তিতে বেঁকে গেল। মামুন অবাক হয়ে মুনার সঙ্গে জাহানারার অদ্ভুত একটা মিল খুঁজে পেল। মুনাও মাঝে মাঝে বিরক্তিতে ঠোঁট বাঁকাতো, ঠিক এই ভঙ্গিতেই বাঁকাতো। মামুন বলল, লোন স্যাংশন হয়ে গেছে, সেই খবরটাও দিতে এলাম। পুরনো খবর, আগেই একবার দিয়েছেন। ও আচ্ছা। মামুন অস্বস্তি বোধ করতে লাগলো। তার উঠে যাওয়া উচিত, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। বসে থাকতে ভালো লাগছে। আপনি বাড়ি খুঁজে পেয়েছেন? না। এখনো খুঁজছেন না খোঁজা বন্ধ করে দিয়েছেন? খুঁজছি। আপনি কি চা খাবেন? জি, খাবো। জাহানারা নিজে উঠে গিয়ে চায়ের কথা বলে এলো। মামুন লক্ষ্য করলো শুধু চা নয়, চায়ের সঙ্গে বিস্কিট দেবার কথাও বলছে, এবং ফিরে এসে বসেছে হাসি মুখে। আগের বিরক্তির লেশমাত্র নেই। আপনি কি এখনো শ্মশানে বেড়াতে চান? না, যাই না। আপনার কথার পর ভয় যাওয়া ছেড়ে দিয়েছি। বিকালে কি করেন? ঘরেই বসে থাকেন? হুম। বসে থাকা ছাড়া আর কি করব? গল্পের বই পড়ছি। আপনার কাছে গল্পের বই আছে? আছে। কাল নিয়ে আসবো। অনেক আছে। বলেই মামুন একটু চমকালো, কারণ গল্পের বই তার কাছে নেই। খুঁজলে টুজলে এক আধটা পাওয়া যেতে পারে, কিন্তু অনেক বই আছে। এটা পুরো মিথ্যা। এত বড় একটা মিথ্যা কথা সে কেন বলল? এই মেয়েটার আচার আচরণ অনেকটা মোনার মতো। সেই কারণেই কি? জাহানারা বলল, কালই আপনাকে বই নিয়ে আসতে হবে না। পরের বার যখন এদিকে আসবেন, নিয়ে আসবেন। আচ্ছা, ঠিক আছে। আপনার কাজকর্ম কেমন এগুচ্ছে? কোন কাজকর্মের কথা বলছেন? ব্যাংক থেকে লোন নিয়েছেন যে কাজকর্মের জন্য? আমাদের তো রিপোর্ট করতে হবে। কাজ চলছে পুরোদমে। জিনিসপত্র আনতে ঢাকা যাব। জাহানারা কৌতূহলী হয়ে তাকালো। কবে যাবেন? এখনো ঠিক করিনি, শিগগিরই যাব। আপনার কোনো খবর থাকলে দিবেন, আমি পৌঁছে দেব। কাকে পৌঁছে দেবেন? আপনার মাকে। তারা তো ঢাকাতেই থাকেন, তাই না? আমার কোনো খবর নেই। কোনো জিনিসপত্র দিতে চাইলে দিতে পারেন। কোনো রকম সংকোচ করবেন না। এখানে মুক্তার পাটি বলে একরকম পাটি পাওয়া যায়। মুক্তা গাছের ছাল দিয়ে তৈরি ভালো জিনিস। আমি জোগাড় করে দেব। আপনাকে কিছু জোগাড় করতে হবে না। আমি কোনো কিছুই পাঠাতে চাই না। আপনার বদলির কি হয়েছে? হয়নি কিছু। হেড অফিসে দরখাস্ত করেছিলেন যে, তার কি হলো? জানি না। কিছু হয়নি নিশ্চয়ই। হলে কি আর এখানে পড়ে থাকতাম? নিন, চা খান। চা খাবার পরও মামুন ঘণ্টাখানিক বসে রইল। সে বুঝতে পারছিল জাহানারা বিরক্ত হচ্ছে, কিন্তু তার উঠতে ইচ্ছা করছে না। জাহানারা একবার বলেই ফেলল, চলে যান। কেন শুধু শুধু বসে আছেন? এই যাচ্ছি বলেও মামুন বসে রইল। জাহানারা চশমা পরে মাথা নিচু করে কাজ করছে। চশমা নাকের ডগার দিকে অনেকটা নেমে এসেছে। সুন্দর লাগছে দেখতে। এই মেয়েটির চোখ দুটি সুন্দর, কিন্তু চশমার জন্য সুন্দর চোখ আড়ালে পড়ে থাকে। যে ভদ্রলোক এই মেয়েটিকে বিয়ে করবে, সে হয়তো বুঝতেও পারবে না তার স্ত্রীর চোখ কত সুন্দর। আজ তাহলে যাই। আরেক কাপ চা খেতে চাইলে খেতে পারেন। মামুন উঠে দাঁড়িয়ে আবার বসে পড়ল। ইতস্তত করে বলল, আরেক কাপ চা অবশ্য খাওয়া যায়। জাহানারা হেসে ফেলল। হাসছেন কেন? এমনি হাসছি। আপনি আরাম করে বসুন, আমি চায়ের কথা বলে আসি। মামুন ঠিক আরাম করে বসতে পারল না। ম্যানেজার তার ঘর থেকে আর চোখে বারবার তাকাচ্ছে। তার চোখে মুখে এই বিরক্তির কারণটি কি? একজন মহিলা কর্মচারীর সামনে বসে কাজের ক্ষতি করছে, এটিই কি বিরক্তির কারণ?
গল্পের বই খুঁজতে গিয়ে মামুন বাড়ি চষে ফেলল। কিছুই নেই। পুরনো কিছু মাসিক পত্রিকা পাওয়া গেল। নাম সোনার দেশ। ওই পোকা সেসব ঝাঁঝরা করে ফেলেছে। মার ঘরে পাওয়া গেল হজরত আলীর জীবনী এবং তাপসী রাবেয়া। হজরত আলীকে ওই পোকা কাবু করতে পারিনি, কিন্তু তাপসী রাবেয়াকে ছিন্নভিন্ন করে ফেলেছে। মামুন নিশ্চয়ই হজরত আলীর জীবনী নিয়ে জাহানারার কাছে যেতে পারবে না। অথচ সে বলে এসেছে অনেক বই আছে। এখন যদি গিয়ে বলে কোনো বই নেই, তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। বানিয়ে কিছু একটা বললে কেমন হয়? চোখ কপালে তুলে বলতে পারে, আর বলবেন না, সব বই উধাও। কয়েকদিন ছিলাম না এখানে, বাড়ি সাফ করে দিয়েছে। ধর্মের কয়েকটা বই ছাড়া কিছু নেই। কিন্তু কথাটা কি বিশ্বাসযোগ্য হবে? এই জায়গায় লোকজনদের একটা সাহিত্যপ্রীতি থাকার কথা নয়। কিছু বই আনিয়ে দিলে কেমন হয়? মোনাদের বাড়ি ভর্তি বই। বকুলের বই পড়ার শখ। মোনাকে কতবার দেখেছে বই কিনছে। সেই সব বই বকুল নিশ্চয়ই শ্বশুরবাড়ি নিয়ে যায়নি। মামুন রাতে খাওয়া দাওয়া শেষ করে চিঠি লিখতে বসলো। অনেকদিন পর মোনাকে লিখছে। কেমন যেন সংকোচ লাগছে লিখতে। আগে কত সহজে লিখত, প্রিয় মোনা। কিন্তু এখন প্রিয় শব্দটি পর মনে হলো। শব্দটা মানাচ্ছে না। কিন্তু শুধু মোনা দিয়ে চিঠি শুরু করতে ইচ্ছা করছে না। দু এক লাইনে চিঠি শেষ করবে ঠিক করেও দীর্ঘ চিঠি লিখে ফেলল। প্রিয় মোনা, একটি বিশেষ প্রয়োজনে লিখছি। চিঠি পাওয়া মাত্র তুমি আমাকে গোটা দশেক ভালো গল্প উপন্যাস ভিপি করে পাঠিয়ে দেবে। তোমার অফিসের কোনো বেয়ারাকে বললেই সে ভিপি করে দেবে। আমার অত্যন্ত প্রয়োজন। একা থাকি তো, কিছুই করার নেই। সন্ধ্যার পর মনে হয় ভূতের বাড়িতে বাস করছি। রাত 10টা পর্যন্ত জেগে থেকে ঘুমোতে যাই। সঙ্গে সঙ্গে ঘুম এলে বাঁচতাম। তা আসে না। কোনো দিন 12টা পর্যন্ত বেজে যায়। গ্রাম দেশে রাত 12টা ভয়াবহ ব্যাপার। মনে হয় অন্য কোনো ভুবনে বাস করছি। গল্পের বই থাকলে সময়টা কাটবে। মোনা, একটু আগে যে কথাটা লিখেছি সেটা ঠিক না। বইগুলি আমার জন্য নয়, জাহানারা নামের এক মেয়ের জন্য। তোমাকে আমি একসময় বলেছিলাম যে আমি কোনোদিন তোমার সঙ্গে মিথ্যে কথা বলবো না। তবু শুরুতে বলে ফেলেছি। কেন বললাম? কারণ আমার মনের মধ্যে একটা ভয় ছিল। তুমি কি না কি মনে করো। যদিও আমি জানি তোমার মধ্যে এইসব ক্ষুদ্র ঈর্ষার কোনো ব্যাপার নেই। এইবার জাহানারার কথা বলি। কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার। এখানে একা একা থাকে। তোমার সাথে মিল আছে। তার মধ্যে কঠিন একটা ভাব আছে। যখন বিরক্ত হয় তোমার মতো ঠোঁট বাঁকিয়ে দেয়। তুমি নিশ্চয়ই ভাবছো মেয়েটিকে নিয়ে এত কথা কেন লিখছি। লিখছি কারণ লেখার কিছু নেই। অথচ আমার ইচ্ছা করছে বিরাট একটা চিঠি লিখতে। মোনা, আমি খুব একা হয়ে পড়েছি। রোজ রাতে ঘুমোতে যাবার সময় খুব মন খারাপ হয়। তুমি ওই ব্যাপারটা নিজের মনে গেঁথে রেখে নিজে কষ্ট পাচ্ছ। আমাকেও কষ্ট দিচ্ছ। আমি কতবার তোমাকে বলবো, আমি ফেরেশতা নই। তুমি কি বলতে পারবে যে এই জীবনে তুমি কোনো ভুল করনি? না, তুমি বলতে পারবে না। আচ্ছা মোনা। এ পর্যন্ত লিখে মামুন চিঠিটা গোড়া থেকে পড়ল এবং মনে হলো চিঠিটা খুব বাজেভাবে লেখা হয়েছে। এই চিঠি পাঠানোর কোনো মানে হয় না। সেই চিঠি টুকরো টুকরো করে ফেলল। জাহানারা অফিসে নেই। ম্যানেজার সাহেব বললেন, উনি আসেননি। আপনার কিছু বলার থাকলে আমাকে বলুন। মামুন বলল, ওনার জন্য একটা বই এনেছিলাম। আমার কাছে দিয়ে যান, পৌঁছে দেব। উনি আসেননি কেন? শরীর ভালো নেই, গাল ফুলেছে, বোধহয় মামস। বলেন কি? তাহলে তো দেখতে যেতে হয়। ম্যানেজার বিরক্ত চোখে তাকিয়ে রইল। মামুন বলল, বেচারি বিদেশে অসুখে পড়েছে। স্থানীয় মানুষ হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। কি বলেন? ম্যানেজার সাহেব কিছুই বললেন না। ডাক্তার দেখেছে তো? হ্যাঁ, দেখছে। মামসের একটা ভালো কবিরাজি চিকিৎসা আছে। ধুদুল পাতার রস, বটগাছের শিকড় এবং মধু, এই তিনটা একত্রে মিশিয়ে পুলটিস করে দিতে হয়। আমার একবার মামস হয়েছিল, দেওয়া মাত্র আরাম হয়েছে। তাহলে যান, আপনার ওষুধ নিয়ে আসুন। আমার বাসা তো চেনেন, চেনেন না? হ্যাঁ, চিনি। জাহানারা মামুনকে দেখে মোটেই অবাক হলেন না। যেন সে জানতো সে আসবে। মামুন বলল, আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে দুগালে দুটি কমলা লেবু ঢুকিয়ে বসে আছেন। তাকানো যাচ্ছে না।
কই আপনি তো দিব্যি তাকিয়ে আছেন। বই এনেছি আপনার জন্যে। কি বই? হযরত আলীর জীবনী। জাহানারা তাকিয়ে রইল। মামুন হাসি মুখে বলল, ওই দিন আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। বাড়িতে কোনো বই নেই। আমি ঢাকা থেকে নিয়ে আসব। আপনি বসুন। মামুন বসল। ছোট্ট একটা ঘর, সুন্দর করে সাজানো। বুকশেলফ ভর্তি বই। জাহানারার হাতেও একটা বই। সে বইয়ের পাতা মুড়তে মুড়তে বলল, বেশিক্ষণ থাকবেন না। আপনারও হবে। হলে হবে, নো প্রবলেম। খাওয়া-দাওয়া কি করছেন? বার্লি খাচ্ছি। সলিড কিছু গিলতে পারি না। আপনি কি চা খাবেন? চা দেবে কে? কি দেবে সেটা আমি দেখব। আপনি খাবেন কিনা বলুন। খাবো। জাহানারা উঠে ভেতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো চা নিয়ে। এত তাড়াতাড়ি কিভাবে করলেন? আমি করিনি। ভাবি করে দিয়েছেন। আপনি চা খেতে খেতে একটি সত্যি কথা বলবেন? বলুন, কি জানতে চান? আপনি কেন আসেন আমার কাছে? মামুন কিছু বলতে পারল না। চায়ে চুমুক দিতে লাগলো। জাহানারা শাড়ি দিয়ে ফোলা গাল ঢেকে চুপচাপ বসে আছে। তার বসার ভঙ্গিই বলে দিচ্ছে সে প্রশ্নের জবাব চায়। বলুন, কেন আসেন? আমি আজ উঠি। উঠবেন তো বটেই। সারাদিন আমার ঘরে বসে থাকার জন্য আপনি নিশ্চয়ই আসেননি। কেন আপনি আমার কাছে বারবার আসেন? এটা বলে চলে যান। মোনার সঙ্গে আপনার চেহারার খুব মিল আছে। আচার-আচরণও দুজনের একরকম। দুজনের প্রকৃতিও খুব কঠিন। আপনার সাথে যখন কথা বলি, তখন মনে হয় মোনার সঙ্গেই আছি। এই জন্যেই আসি। মোনা কে? ওর সঙ্গে আমার বিয়ের কথা। বিয়েটা কবে? ওসব চুকে-বুকে গেছে। বিয়ে হচ্ছে না। কেন? উনার কি অন্য কোথাও বিয়ে হয়ে গেছে? না, তা হয়নি। ও সেরকম মেয়ে নয়। এর পরের বার আমি যখন ঢাকা যাব, তখন আমাকে উনার ঠিকানা দেবেন। আমি উনাকে বুঝিয়ে বলব। আপনার ওকালতির কোনো দরকার নেই। আচ্ছা, আমি উঠি। মামুন উঠে দাঁড়ালো। জাহানারা বলল, প্লিজ আপনি একটু বসুন। আমার কথায় রাগ করে এভাবে চলে গেলে আমার খুব খারাপ লাগবে। মামুন বসল। দীর্ঘ সময় দুজনের কেউই কোনো কথা বলল না। পর্ব ৩২। শওকত সাহেবের মনে হলো কে যেন এসে তার বুকে বসেছে। যে বসেছে সে মানুষ নয়, বিশাল কোনো একটি জন্তু, যার গায়ে বোটকা গন্ধ। জন্তুটি শুধু বসেই নেই, প্রকাণ্ড থাবা বাড়িয়ে তার গলা চেপে ধরতে চাইছে। তিনি বুঝতে পারছেন গলা চেপে ধরা মানেই মৃত্যু। কাজেই তিনি প্রাণপণ চেষ্টা করতে লাগলেন যাতে জন্তুটি তার গলা চেপে ধরতে না পারে। শওকত সাহেবের মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। তিনি গোঙানির মতো শব্দ করতে লাগলেন। ঠিক তখন মনে ডাকলো, মামা, দরজা খোলো। কি হয়েছে? চিৎকার করছো কেন? শওকত সাহেব চোখ মেললেন। জন্তুটি নেই। স্বপ্নই দেখছিলেন। কিন্তু ঠিক স্বপ্নও বোধহয় নয়। সমস্ত ঘরময় বোটকা গন্ধ। গন্ধ কোত্থেকে এলো? মামা, দরজা খোলো। কি হয়েছে তোমার? তিনি বিছানা ছেড়ে উঠলেন। ঘড়ি দেখলেন ২টা ১০। অনেকখানি রাত সামনে পড়ে আছে। জেগে বসে কাটাতে হবে। বাকি রাতটা এক ফোঁটা ঘুম আসবে না। তিনি ক্লান্ত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুললেন। স্বপ্ন দেখছিলে নাকি মামা? হুঁ। নাও পানি খাও। শওকত সাহেব পানি খেয়ে বিড়বিড় করে বললেন, তুই কি এই ঘরে কোনো বোটকা গন্ধ পাচ্ছিস? না তো। আমি পাচ্ছি। ইঁদুর মরে পড়ে থাকলে যেরকম গন্ধ হয়, সেরকম গন্ধ। বলেই শওকত সাহেবের মনে হলো এই গন্ধের সঙ্গে তার পরিচয় আছে। তার স্ত্রীর মৃত্যুর আগে এই জাতীয় গন্ধ ছিল এই ঘরে। এত তীব্র ছিল না, কিন্তু ছিল। মোনা, কোনো রকম গন্ধ পাচ্ছিস না?
ওহো, তুমি কি বারান্দায় ঠান্ডা বাতাসের মধ্যে বসবে? শওকত সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। বারান্দার ইজি চেয়ারে এসে বসলেন। উঠোনে জ্যোৎস্না হয়েছে। দিনের মতো আলো। ফকফক করছে চারদিক। মামা, এক গ্লাস গরম দুধ নিয়ে আসি, দুধ খাও। ঘুম আসবে। কিচ্ছু আনতে হবে না। তুই আমার পাশে বসে থাক। মুনা তার পাশে বসতেই তিনি নরম গলায় বললেন, বেশি দিন বাঁচবো না। ডাক এসে গেছে। মুনা তরল গলায় বলল, এটা তো তুমি গত 5 বছর ধরে বলছো। আজ নিশ্চিত হয়েছি। তাহলে তো ভালোই হলো। কবে মারা যাচ্ছ জেনে গেলে। আমরা যারা জানি না তাদের হচ্ছে অসুবিধা। সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। শওকত সাহেব মৃদু গলায় বললেন, সবসময় ঠাট্টা করিস না মা। তিনি মুনার হাত ধরলেন। মুনা লক্ষ্য করল মামার হাত অস্বাভাবিক শীতল। তিনি অল্প অল্প কাঁপছেন। কি স্বপ্ন দেখেছ? বলো তো শুনি। একটা জন্তু বুকের উপর বসেছিল। এই থেকেই তোমার ধারণা হয়ে গেল তুমি আর বাঁচবে না? তিনি কিছুই বললেন না। মুনা সহজ ভঙ্গিতে বলল, ধরো তুমি যদি মরেই যাও, তাতে খুব আফসোস থাকার কথা নয়। বড় সমস্যার সমাধান করেছ। মেয়ের ভালো বিয়ে দিয়েছ। কারো কাছে তোমার কোনো ধার দেনা নেই। তাছাড়া শওকত সাহেব মুনাকে থামিয়ে দিয়ে বললেন, তুই একটা বিয়ে করলে আমি খুব সহজে মরতে পারবো। বলতে চাচ্ছ আমি তোমাকে মরতে দিচ্ছি না? তিনি কিছু বললেন না। মুনা বলল, আমাকে নিয়ে কোনো রকম চিন্তা করবে না মামা। আমি বেশ আছি। তুমি মরে গেলেও আমার কোনো অসুবিধা হবে না। শওকত সাহেব থেমে থেমে বললেন, আমি মামুনকে একটা চিঠি লিখেছি। ওকে আসতে লিখেছি। এই কাণ্ড আবার কবে করলে? পরশুদিন। ও এলে আমি তোর কোনো কথা শুনবো না। মুনা মাথা নিচু করে বসে রইল। শওকত সাহেব বললেন, ঝগড়াঝাটি ঝামেলা এসব হয়। এটাকে এত বড় করে দেখলে পৃথিবী চলে? চলে না। কম্প্রোমাইজ করতে হয়। তুমি ব্যাপারটা জানো না বলে এসব বলছো। জানলে এরকম করতে না। শোনো, তোমাকে আমি বলি, এরপরও যদি তুমি ওকে বিয়ে করতে বলো আমি করব। মন দিয়ে আমার কথাটা শোনো মামা। আমি মামুনকে নিয়ে বাড়ি দেখতে গিয়েছিলাম কল্যাণপুরে। একটা বাড়ি পছন্দ হলো আমাদের। ও বাড়ি ভাড়া করলো। একদিন বিকেলে ওই বাড়িতে গিয়েছি। জিনিসপত্র সাজাচ্ছি। ও হঠাৎ দরজা বন্ধ করে ফেলল। বাকিটা তোমাকে তো আর বলতে হবে না মামা। খুবই সহজ গল্প। এ ধরনের ঘটনা একটা আমার ছেলেবেলাতেও ঘটেছিল। তখন আমার বয়স 13। তোমাদের কাউকে কিছুই বলিনি। আমার মনটা অসাড় হয়ে গেছে মামা। ঘেন্না ধরে গেছে। মোনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শওকত সাহেব কোনো কথা বললেন না। উঠোনের জ্যোৎস্নার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। মোনা নিজেকে চট করে সামলে নিল। শাড়ির আঁচলে চোখ মুছে বলল, একটা কাজ করা যাক মামা। আমি বরং বকুলকে লিখে দিই এখানে আসবার জন্যে। হঠাৎ ঘর খালি হয়ে গেছে তো, তাই তোমার এরকম লাগছে। ওরা এলে ভালো লাগবে। তখন আর তোমার মনে হবে না কোনো জন্তু তোমার বুকে বসে আছে। মোনা খিলখিল করে হেসে ফেলল। পর মুহূর্তেই হাসি বন্ধ করে গম্ভীর গলায় বলল, বকুল বোধহয় কোনো কারণে আমার উপর রাগ করেছে। এ কথা কেন বলছিস? বিয়ের পর আমাকে একটি চিঠিও দেয়নি। শওকত সাহেব বিস্মিত হয়ে বললেন, কোনো চিঠি লেখেনি? না, কেউ আমাকে পছন্দ করে না মামা। আমার মধ্যে কিছু একটা বোধহয় আছে যা মানুষকে দূরে সরিয়ে দেয়। আজে বাজে কথা বলিস না। আজে বাজে কথা না মামা, খুব সত্যি কথা। মোনা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। হালকা গলায় বলল, যখন ছোট ছিলাম তখন খারাপ লাগতো। এখন অভ্যাস হয়ে গেছে। মামা, যাও শুয়ে পড়ো। আমি আর শুবো না। সারা রাত বসে থাকবে এখানে? হ্যাঁ। বেশ, থাকো। আমি ঘুমোতে গেলাম। সকালে অফিস।
বিছানায় গিয়েও ঘুম এলো না। মোনা এপাশ ওপাশ করতে লাগলো। মর্নিং অফিস হয়েছে, 7টার আগে ঘর থেকে বেরোতে হয়। কাল নির্ঘাত অফিস কামাই হবে। সত্যি সত্যি তাই হলো। ঘুম ভাঙল 9টায়। তার বিরক্তির সীমা রইল না। শওকত সাহেব এখনো বারান্দার চেয়ারে। মামা, আমাকে ডাকলে না কেন? আরাম করে ঘুমাচ্ছিলি, তাই ডাকিনি। তোর কাছে একটা ছেলে এসেছে। কে এসেছে? চিনি না, গিয়ে দেখ। বসার ঘরে আছে। মোনাও ছেলেটিকে চিনল না। লুঙ্গি পরা খালি পায়ের একটি ছেলে জড়সড় হয়ে চেয়ারে বসেছিল। মোনাকে দেখে লাফিয়ে উঠল। 13-14 বছর বয়স। সবে গোঁফ উঠতে শুরু করেছে। কে তুমি? আপা, আমার নাম গোবিন্দ। জলিল মিয়ার চায়ের স্টলে কাম করি। আমার কাছে কি? পাকের ভাই আপনারে যাইতে কইছে। পাকের ভাই আমাকে যেতে বলেছে মানে? সে তো জেলখানায়। জি না, থানা হাজতে। থানা হাজতে আমাকে যেতে বলেছে? জি। শক্ত কম না দেখি। থানা হাজতে আমি কি জন্যে যাব? খবরটা তোমাকে দিয়ে পাঠিয়েছে? জি। আমি গিয়েছিলাম। পাকের ভাই কষ্টের মধ্যে আছেন। কষ্টের মধ্যে তো থাকবেই। থানা হাজতে কি আর তাকে কোলে করে বসে থাকবে? বিরক্তিতে মনে ভুরু কুচকাল। গোবিন্দ বলল, আমি যাই আপা। আচ্ছা, যাও। মোনা স্বপ্নেও ভাবেনি সে বাকেরকে দেখতে যাবে। অসুখ বিসুখ হয়ে হাসপাতালে পড়ে থাকলে দেখতে যাওয়া যায়, কিন্তু চোর ডাকাতদের সঙ্গে বাস করছে এমন একজনের কাছে যাওয়া যায় না। বাবু এখানে থাকলে একটা ভালো হতো, তাকে সঙ্গে নিয়ে যাওয়া যেত। বাবু নেই, গেলে তাকে একা যেতে হয়। থানার লোকজনদের গিয়ে বলা, আমি একজন আসামিকে দেখতে এসেছি। সেও একটা অস্বস্তিকর ব্যাপার। তারা নিশ্চয়ই জিজ্ঞেস করবে, আসামি আপনার কে? তখন যদি সে বলে কেউ না, তাহলেও ঝামেলা। ওরা মুখ চাওয়াচাই করবে। নিজেদের মধ্যে চোখে চোখে কথা বলার চেষ্টা করবে। জঘন্য। মোনা ঠিক করলো যাবে না, কিন্তু তবুও বিকেলে চলে গেল। ওসি সাহেবকে সহজ স্বাভাবিক গলায় বলল, আমি বাকের সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। আপনাদের হাজতে আছেন, দেখা করা কি সম্ভব হবে? বাকের ভাই, কেমন আছেন? ভালো। দাড়ি রেখেছেন কেন? রোজ রোজ শেভ করা মুশকিল। তুমি ভালো আছো? আমি খারাপ থাকবো কেন? আমি তো আপনার মতো গুন্ডামিও করিনি, বন্দুক মোবা নিয়ে লাফঝাপও দেইনি। তা ঠিক। আমি তো দেখেছি, ধরা পড়লেই ছাড়া পেয়ে যান। এবার পাচ্ছেন না কেন? কেউ ছাড়াবার চেষ্টা করছে না। তুমি কি একটু দেখবে? আমি দেখব? কেউ কিছু করছে না মোনা। আমার ভয় ধরে গেছে। বাকেরের গলা কেঁপে গেল। মোনা বলল, মামা যখন ঝামেলায় পড়ল, তখন আপনি অনেক কিছু করেছিলেন। আমার পাশে আপনি ছাড়া কেউ ছিল না। কাজে এবার তো সেই উপকারের শোধ দিতেই হবে। সেসব কিছু না মোনা। কিছু না হবে কেন? এটা আপনার প্রাপ্য। আপনি এরকম রোগা হয়ে গেছেন কেন? অসুখ-বিসুখ? না, অসুখ-বিসুখ না। এখানে খাওয়া খুব খারাপ। হোটেলের খাওয়া তো সহ্য হয় না। আপনার ভাই আপনার কোনো খোঁজখবর করছে না? পাকের জবাব দিল না। মোনা বলল, আজ উঠি। আমি কাল আবার আসব। পাকের বলল, তোমার সঙ্গে কোনো টাকা পয়সা থাকলে দিয়ে যাও। খুব কষ্টে আছি। টাকার অভাবে সিগারেট খেতে পারি না। মোনা দীর্ঘ সময় বাকেরের দিকে তাকিয়ে রইল। ছোট সেল ঘরে বাকের ছাড়াও আরো 4 জন মানুষ। এদের একজনের জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার এসেছে, ভাত গোশত। এই সন্ধেবেলায় সে গপগপ করে খাচ্ছে। ছোলে তার হাত মুখ মাখামাখি হয়ে গেছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। একজন অত্যন্ত মনোযোগের সঙ্গে সঙ্গীর খাওয়া দেখছে। অন্য সবাই তাকিয়ে আছে মোনার দিকে। মোনা তার হাত ব্যাগ খুলল। টাকা পয়সা কিছু নিয়ে আসেনি। ফিরে যাবার রিক্সা ভাড়াটা শুধু আছে।
মোনার অসম্ভব মন খারাপ হয়ে গেল। সে লক্ষ্য করলো তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। কেন এরকম হবে? সে চাপা গলায় বলল, কাল আমি আপনার জন্য টাকা নিয়ে আসব। পর্ব ৩৩। সকাল ৯টার মতো বাজে। ঝাঁঝা রোদ উঠেছে। মামুন দোতলার বারান্দায় বসে দাড়িতে সাবান লাগাচ্ছে। আজ তাকে অনেকগুলি কাজ করতে হবে। রাজমিস্ত্রিকে খবর দিতে হবে। সেতাবগঞ্জে যেতে হবে সিমেন্টের জন্য। চাইনিজ সিমেন্টের বস্তা পাওয়া যাচ্ছে। প্রতি ব্যাগে ২০-৩০ টাকা কম পড়বে। আকিল মিয়ার রড দিয়ে যাবার কথা। সে আসেনি। তার খোঁজেও যেতে হবে। আজ দিনের মধ্যে কি কি করতে হবে একটা কাগজে লিখে ফেললে হয়। মামুন ঠিক করলো দাড়ি শেভ করার পরপরই পয়েন্ট বাই পয়েন্ট সব লিখে ফেলবে। সামনে প্রচুর কাজ। ভালোই লাগছে। কাজ ছাড়া মানুষ থাকতে পারে? আয়নাটা ভালো না। মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। মনে হচ্ছে চোয়াল ভাঙা অচেনা একটি লোক বসে আছে। স্বাস্থ্য বোধহয় খারাপ হয়েছে। মামুন গালে ব্লেড ছোঁয়াতেই অনেকখানি কেটে গেল। টপ টপ করে রক্ত পড়তে লাগলো। আরে কি কাণ্ড! নতুন ব্লেড। কাল কাটার কথা না। সে কি দাড়ি শেভ করাও ভুলে গেছে? মামুন তোয়ালে দিয়ে গাল চেপে উঠে দাঁড়ানো মাত্র অদ্ভুত একটি দৃশ্য দেখল। মোনা আসছে। কাঁধে পাটের একটি ব্যাগ। এই ঝাঁঝা রোদেও গায়ে একটা চাদর। বিস্মিত চোখে এদিক ওদিক তাকিয়ে এগুচ্ছে। দ্বিধার ভঙ্গিটি স্পষ্ট। মামুন উঁচু গলায় চেঁচালো, এই এই! মোনা তাকালো চোখ তুলে। হাসল। মামুন ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল। মোনা নয়, জাহানারা। এত বড় ভুলো মানুষের হয়? মোনা কেন এখানে আসবে? তার এত কি দায় পড়েছে? কি ব্যাপার? এই করে চেঁচাচ্ছিলেন কেন? মামুন হাসল। জাহানারা বলল, এত বড় অসুখ দেখে এলেন, তারপর তো একদিনও এলেন না। নানান রকম ঝামেলায়। কোনো ঝামেলা ছিল না। আপনি ইচ্ছে করেই যাননি। মামুন কি বলবে বুঝতে পারল না। আপনার গাল দিয়ে তো টপটপ রক্ত পড়ছে। তুলা দিয়ে গাল চেপে রাখুন। ঘরে তুলা নেই? না, এটা কি ডাক্তারখানা? তুলা, গজ, ওষুধপত্র এইসব থাকবে। আসুন, ভেতরে আসুন। না, আমি বসবো না। হযরত আলীকে ফেরত দিতে এসেছি। পড়েছেন নাকি? আপনি এত কষ্ট করে নিয়ে গিয়েছেন, আর আমি পড়ব না? মেয়েদের আপনারা কি ভাবেন? পাষাণ? মামুন বলল, আপনি একটু বসুন। দেখি আমি চায়ের ব্যবস্থা করি। এই ৫ মিনিট। জাহানারা বসে রইল। মামুন প্রায় ছুটে বেরিয়ে গেল। চা তাকেই বানাতে হবে। কাজের যে মেয়েটি আছে সে ভাত তরকারি ছাড়া অন্য কিছু রাঁধতে পারে না। জাহানারা চায়ে চুমুক দিয়ে বলল, আমার খুব একটা ভালো খবর আছে। কি খবর? দেখি, আন্দাজ করুন তো। মেয়েটি হাসছে মিটিমিটি। তার চরিত্রের সঙ্গে এই হাসিটি ঠিক মিশ খাচ্ছে না। মামুন ধাঁধায় পড়ে গেল। বলতে পারলেন না? আমার ট্রান্সফার অর্ডার হয়েছে। বলেন কি? আমি শনিবারে ঢাকায় চলে যাচ্ছি। আমিও ঢাকায় যাচ্ছি। আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। কোনো চিন্তা করবেন না। গল্প করতে করতে যাব। ফাইন হবে। জাহানারা হাসল। মামুন অবাক হয়ে বলল, হাসছেন কেন? আপনার মধ্যে একটা ছেলেমানুষি আছে। তাই দেখে হাসছি। কি ছেলেমানুষি করলাম? তা বলব না। জাহানারা আবার হাসতে লাগল। কিশোরীদের হাসি, যা শুধু শুনতে ইচ্ছে করে। আপনি খুব খুশি হয়েছেন? খুশি হব না মানে? কি বলছেন আপনি? এই জায়গাটা কি এতই খারাপ? হ্যাঁ, খারাপ। আর কিছুদিন থাকলে আমি মরে যেতাম। মানুষ খুব কঠিন জিনিস। মানুষ এত সহজে মরে না। আমি মরি। আপনার গাল দিয়ে কিন্তু এখনো রক্ত পড়ছে। ঘরে ওষুধপত্র কিছুই নেই? না। গাঁদা ফুলের পাতা কচলে গালে দিন না। গাঁদা ফুলের পাতা আমি কোথায় পাবো? জাহানারা আবার হাসতে শুরু করল। তার আজ এত আনন্দ হচ্ছে। সে বেশিক্ষণ থাকবে না বলে এসেছিল। কিন্তু সে বিকাল পর্যন্ত রইল।
অনবরত কথা বলল। চাপার সময় কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। হালকা স্বরে বলল, আপনি যতবার ঢাকায় যাবেন ততবার আমাদের বাসায় আসবেন। আসবেন তো? হ্যাঁ, আসবো। আমি আপনাকে সঙ্গে নিয়ে একদিন ওনাকে দেখতে যাব। কাকে দেখতে যাবেন? ওই যে মেয়েটি আমার মতো দেখতে। ও, মোনাকে? হ্যাঁ। উনি আমাকে দেখে আবার রেগে যাবেন না তো? না, রাখবে না। ও অন্য ধরনের মেয়ে। জাহানারা নিঃশ্বাস ফেলল। পর্ব ৩৪। মোনা বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন? ভদ্রলোক সরু চোখে তাকিয়ে রইল, যেন প্রশ্নটা ঠিক বুঝতে পারছেন না। মোনা বলল, আমি অন্য একটা কেসের ব্যাপারে আপনার কাছে এসেছিলাম। আমার মামা একটা ঝামেলায় পড়েছিলেন। ভদ্রলোক মোনাকে থামিয়ে দিয়ে বললেন, মনে আছে, ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশনের মামলা, ৪০৩ ধারা। আপনার মামার নাম শওকত হোসেন কিংবা শওকত আলী। মোনা যথেষ্ট অবাক হলো। এই উকিল ভদ্রলোক অসম্ভব ব্যস্ত। চেম্বারে লোকজন গিজগিজ করছে। তার পক্ষে এতদিন আগের একটা মামলার কথা মনে থাকার কথা নয়। এরকম স্মৃতিশক্তি মানুষের থাকে? আপনার নামও মনে আছে, মিস মোনা। এখনো কি মিস আছেন, না মিসেস হয়েছেন? হইনি এখনো। কেন? অসুবিধা কি? ভদ্রলোক গভীর আগ্রহে তাকিয়ে রইলেন, যেন সত্যি সত্যি জানতে চান। কত বিচিত্র স্বভাবের মানুষই না থাকে পৃথিবীতে। অসুবিধাটা কি বলুন? ব্যক্তিগত অসুবিধা, সেটা এই জায়গায় বলতে চাই না। আরে, এই জায়গায় কি দোষ করলো? উকিলের চেম্বারে সব কথা বলা যায়, এ টু জেড। আমি যে সমস্যা নিয়ে এসেছি তার সঙ্গে আমার মিস বা মিসেসের কোনো সম্পর্ক নেই। ও আচ্ছা। আমি কি সমস্যাটার কথা বলবো? আজ শুনতে পারবো না। আজ ব্যস্ত। আগামী সপ্তাহে আসুন, সোমবার। অ্যাপয়েন্টমেন্ট করে যান। কাগজপত্র কি আছে? কিছু কিছু আছে। সেই সব রেখে যান। আমার অ্যাসিস্ট্যান্ট আছে, জুনিয়র ২ উকিল। বুদ্ধিশুদ্ধি মিলিটারিদের মতো। মাথার খুলির ভেতরে সাবানের ফেনা ছাড়া আর কিছু নেই। নো ব্রেইন। কিন্তু উপায় কি বলুন? এই শমশের, চা দে। ইনারে চা দে। মোনা বলল, আমি চা খাবো না। কেন খাবেন না? কারণ কিছুই না, খেতে ইচ্ছা করছে না। আপনি বললেন কারণ নেই, আবার খেতে ইচ্ছে করছে না। দুরকম কথা বলেন কেন? খেতে ইচ্ছে করছে না, এটাই হচ্ছে কারণ। কথাবার্তায় চিন্তাভাবনা করে বলা উচিত। উকিল ভদ্রলোক থু করে একদলা থুতু ফেললেন স্ট্রেতে। চারদিকে স্ট্রেতে ছাই ছড়িয়ে পড়ল। ভদ্রলোক বিরক্ত হবার বদলে মনে হয় আরো খুশি হলেন। ছাই কি করে ওড়ে সেটা পরীক্ষা করবার জন্য আরেক দফা থুতু ফেললেন। মিস মোনা। জি। ছাই ফেলবার জন্য সব টেবিলে স্ট্রে থাকে, কিন্তু থুতু ফেলবার জন্য কিছু থাকে না। কিছু থাকা উচিত, পিগদান টাইপ। কি বলেন? মোনা কিছু বলল না। উকিল সাহেব হাই তুলে বললেন, চলে যান। বসে আছেন কেন? সোমবারে আসবেন, দেখে দেব। আমার ফিস কিন্তু আরো বেড়েছে, জেনে যাবেন। শেষে আমরাগাছি করবেন, সেটা হবে না। উকিলের চেম্বার কোনো মাছের বাজার না। মুহুরীর কাছে সব জেনে টেনে যান। জি আচ্ছা। সোমবারে ফিসের টাকার গোটাটাই নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না। মুনা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনার কাছে যারা আসেন তাদের সবারই নামধাম কি আপনার মনে থাকে? হুঁ, থাকে। নাম মনে থাকে, আর কোন ধারার কেস ওইটা মনে থাকে। কুরে খাচ্ছি তো এই কারণেই। মুনা বের হয়ে গেল। অফিসের সময় হয়ে গেছে। এখান থেকে একটা রিক্সা নিলে ঠিক সময় পৌঁছানো যাবে। মুনা খানিকক্ষণ ভেবে ঠিক করল, আজ অফিসে যাবে লাঞ্চ টাইমের পর। এই সময়টায় সে চেষ্টা করবে বাকেরের বড় ভাইকে ধরতে। হাসান সাহেব বোধহয় নাম। আগের বাড়ি ছেড়ে দিয়ে সার্কুলার রোডে বাড়ি নিয়েছেন। সেই ঠিকানা বের করতে মুনার কম ঝামেলা হয়নি। একটি কাজের লোক মোনাকে বসতে বলে ভেতরে চলে গেল। তারপর আর কারোরই কোনো খোঁজ নেই। বাড়ি নিঃশব্দ। ইংরেজিতে এই ধরনের পরিবেশকেই বোধহয় পিন ড্রপ সাইলেন্স বলা হয়।
মনে হচ্ছে শুধু এই বাড়ি নয়, আশেপাশের কয়েকটি বাড়িতেই লোকজন নেই। সুন্দর করে সাজানো বসার ঘর, পর্দা টেনে রাখার জন্যে আধো আলো আধো আধার। এর মধ্যেই বোঝা যাচ্ছে এ ঘরে এক বিন্দু ধুলো নেই। রোজ দুবেলা কিংবা কে জানে হয়তো ৩ বেলা এই ঘর ঝাড়পোছ করা হয়। ওডিকোলনের গন্ধের মতো মিষ্টি একটা গন্ধ আসছে নাকে। গন্ধটাও ঘরের সঙ্গে মানিয়ে গেছে, যেন এটা না থাকলেই মানাতো না। অনেকক্ষণ বসে থাকার পর কাজের লোকটি আবার ঢুকলো। তার হাতে চমৎকার একটি ট্রে। ট্রেতে ১ কাপ চা, অন্য একটি প্লেটে কিছু বিস্কিট। রুটিন কাজ। যারা এখানে আসে তাদের সবার জন্যই বোধহয় এই ব্যবস্থা। মোনা বলল, ওনার কি দেরি হবে? আমার অফিস আছে। কাজের লোকটি বলল, আসতেছেন। তারপরও আধা ঘন্টার মতো বসে থাকতে হলো। মানুষকে বসিয়ে রাখার মধ্যে এরা কি কোনো আনন্দ পায়? হাসান সাহেব ঘরে ঢুকলেন অফিসের পোশাক পরে। ঢুকেই ঘড়ি দেখলেন। এর মানে সময় বেশি দেওয়া যাবে না। আপনি কি আমার কাছে এসেছেন? জি। আপনার সঙ্গে কি আমার পরিচয় আছে? জি না, তবে আমরা এক পাড়ায় থাকতাম। ও আচ্ছা, কি ব্যাপার বলুন। আমি এসেছি আপনার ভাইয়ের ব্যাপারে। বাকের? নতুন কোনো ঝামেলা বাধিয়েছে নাকি? জি না। হাসান সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তিনি দ্বিতীয়বার ঘড়ি দেখলেন, কিন্তু বসলেন। ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি সমস্ত ব্যাপার মন দিয়ে শুনবেন। বলুন, কি বলবেন? বাকের ভাই অনেকদিন ধরে হাজতে পড়ে আছে। কেউ বোধহয় কিছু করছে না। দেখতে দেখতেও যাচ্ছে না। বাকেরের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক বুঝতে পারছি না। সম্পর্ক কিছু নেই। এক পাড়ায় থাকতাম। অনেক সময় আমাদের অনেক উপকার করেছেন। ও তো গুন্ডামি করে জানতাম। উপকারও করে নাকি? মানুষের চরিত্রের অনেকগুলি দিক থাকে। তা থাকে। এ ম্যান হ্যাজ মেনি ফেসেস। ভালোই বলেছেন। বাকেরের ব্যাপারটায় আমি ইচ্ছা করেই নীরব আছি। এর কারণ আছে। আমার মনে হয় আপনাকে বুঝিয়ে বললে বুঝবেন। আমি মনে প্রাণে চাচ্ছি যাতে ওর একটা শিক্ষা হয়। হাজতে ঢোকামাত্র বের হয়ে আনলে ওই শিক্ষাটা হবে না। আপনি চাচ্ছেন বিচার টিচার হবার পর বাকের ভাই বেশ কিছুদিনের জন্য জেলে চলে যাক? হাসান সাহেব ঘড়ি দেখলেন, কিন্তু তার মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করা গেল না। তিনি সিগারেট বের করলেন এবং কাজের লোকটিকে চা দিতে বললেন। মুনা সহজ স্বরে বলল, আপনি বোধহয় জানেন না এটা সাজানো মামলা। বাকির ভাইয়ের কাছে অস্ত্রশস্ত্র কিছুই ছিল না। আপনি কি করে জানেন? বাকের ভাইয়ের অনেক দোষ আছে, কিন্তু সে মিথ্যা কথা বলে না। হাসান সাহেব হেসে ফেললেন। মুনা লক্ষ্য করল হাসিটি খুব সুন্দর, সহজ, স্বাভাবিক। আপনার নাম কি? মুনা। আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? বয়সে আমি অনেক বড়। নিশ্চয়ই তুমি করে বলবেন। আমি এখন অফিসে যাব। গাড়ি এসে গেছে বোধহয়। হর্ন দিচ্ছে। তুমি কোথায় যাবে বলো, তোমাকে নামিয়ে দেব। আমাকে নামিয়ে দিতে হবে না। আমি রিক্সা নিয়ে চলে যাব। রিক্সা নিয়ে চলে যাবার কোনো দরকার নেই। এসো তুমি। আর শোনো, আমি একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলছি। ও বাকেরের ব্যাপারটা দেখছে। তুমি হয়তো ভাবছো আমি ভাই হিসেবে কোনো দায়িত্ব পালন করছি না। এটা ঠিক না। দেখছি, আড়াল থেকে দেখছি। তাছাড়া তাছাড়া কি? অফিসে আমার নিজের একটা সমস্যা যাচ্ছে। আমার পায়ের নিচে মাটি নেই। অনেক গল্প। তুমি আরেকদিন এসো, তোমাকে বলবো। হাসান সাহেব মোনাকে শুধু যে অফিসে নামিয়ে দিলেন তাই নয়, নিজের গাড়ি থেকে নামলেন। মোনা কোথায় বসে তা দেখলেন। মোনা যখন বলল, ১ কাপ চা খাবেন? তিনি বললেন, মন্দ কি? চা খাওয়া যেতে পারে। পর্ব ৩৫। ৩ দিন ধরে শওকত সাহেবের জ্বর। খুব বেশি নয়, ১০০, ১০১। তবু বয়সের কারণেই তিনি বেশ কাহিল হয়ে পড়লেন। শারীরিক অসুবিধা ছাড়াও কিছু কিছু মানসিক অসুবিধাও দেখা গেল। পরপর দুদিন মোনাকে বললেন, লতিফাকে তিনি পর্দার ফাঁক থেকে উঁকি দিতে দেখেছেন। মোনা কিছুই বলেনি, ঠোঁট বাঁকিয়েছে, যা থেকে মনে হয় সে বিরক্ত।
অথচ এর মধ্যে বিরক্ত হবার কি আছে? তার কথা সে বিশ্বাস না করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু বিরক্ত হবে কেন? আগে তো শুনবে তিনি কি বলতে চান। তাও শুনিনি। ঠোঁট বাঁকিয়ে ঘরের কাজ করতে গেছে। অথচ লতিফাকে তিনি দেখেছেন। নিশিরাতে ঘুম ভেঙে দেখা। তিনি শুয়েছিলেন। জানালা দিয়ে রোদ আসছিল বলে জানালা বন্ধ করে দিতেই ঘর খানিকটা অন্ধকার হয়ে গেল। ঠিক তখন ঘরের পর্দা নড়ে উঠল। শুধু শুধু পর্দা নড়বে কেন? তিনি তাকালেন এবং দেখলেন পর্দার নিচে স্যান্ডেল পরা রোগা রোগা দুটি পা। লতিফার পা। তিনি ডাকলেন, কে? লতিফা? লতিফা? পর্দা আবার নড়ে উঠল। তিনি বিছানায় উঠে বসতেই পা সরে গেল। ঘর থেকে বেরিয়ে কাউকে দেখলেন না। মোনা অফিসে। ঘর খালি। একটি প্রাণীও নেই। শুধু রান্নাঘরে ইঁদুর খুটখুট করছে। অথচ সেই কথাটি মোনা শুনতেই চাইল না। বিরক্ত দেখিয়ে চলে গেল। সেদিনকার পুচকে মেয়ে, অথচ ভাবটা এরকম যেন পৃথিবীর সব রহস্য তার জানা। মোনার উপর তিনি গত কদিন ধরে বেশ বিরক্ত। সে স্পষ্টতই তাকে অবহেলা করছে। 3 দিন ধরে তার জ্বর যাচ্ছে। এ নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। একবার বলল না, ডাক্তার দেখাও, কিংবা নিজের গায়ে কোনো ওষুধ বিষুধ আনল না। গতকাল সন্ধ্যায় তিনি দীর্ঘশ্বাস ফেলে মোনাকে শুনিয়ে বলল, বাঁচব না, দিন শেষ। মোনা বলল, খামোখা আজেবাজে কথা বলো কেন? তিনি দুঃখিত গলায় বললেন, বাঁচব না এই কথাটা বলছি। এটা কি আজেবাজে কথা? হ্যাঁ, বাঁচবে না সেটা তো সবাই জানে। বারবার বলার দরকার কি? তিনি চুপ করে গেছেন। মেয়েটা এত অদ্ভুত। একেকবারে একেকটা জিনিস নিয়ে এমন বাড়াবাড়ি করে যে রীতিমতো রাগ লাগে। এখন যেমন বাকেরের ব্যাপারটা নিয়ে করছে। সেদিন দেখলেন টিফিন ক্যারিয়ারে খাবার ভরছে। তিনি অবাক হয়ে বললেন, কার জন্যে খাবার নিচ্ছিস? বাকের ভাইয়ের জন্যে। কেন? খাবে সেই জন্যে। আজ ছুটির দিন আছে, কাজেই নিয়ে যাচ্ছি। তিনি আর কিছুই বলেননি, কিন্তু জানেন কাজটা ভালো হচ্ছে না। লোকের চোখে পড়বে। নানান জনে নানান কথা বলবে। কিন্তু এই সহজ জিনিসগুলি মোনাকে কে বুঝাবে? কিছু বলতে গেলে ফুসকুড়ি উঠবে। দিন দিন মেয়েটার আকাশ ছোঁয়া মেজাজ হচ্ছে। একদিন কড়া করে ধমক দিতে হবে। শওকত সাহেব জ্বরগায়ে রান্নাঘরে ঢুকলেন। ক্ষুধা হচ্ছে। সকালে কিছু খাননি। মোনা যাবার সময় বলে গেছে মিরসেফে খাবার ঢাকা দিয়ে গেছে। নিরসেফে কয়েকটা রুটি আর কিছু ভাজি ঢাকা দেয়া। সেখানে কয়েকটা তেলাপোকা ঢাকনির উপর হাঁটাহাঁটি করছে। শওকত সাহেবের বমি এসে গেল। সেই বমি চাপতে গিয়ে বুকে চাপ ব্যথা। নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। শওকত সাহেব বিছানায় এসে শুয়ে পড়লেন। আলো মরে আসছে। ঘর অন্ধকার। আজও কি লতিফা আসবে নাকি? শূন্য ঘরে তার কেমন ভয় ভয় করতে লাগলো। মোনা কখন ফিরবে তার ঠিক নেই। হয়তো সন্ধ্যা পার করে ফিরবে। ওই দিন মামুন এসেছিল। মোনার দেখা নেই। একদিনের জন্য এসেছে। হাতে সময় নেই। তবু সে সন্ধ্যা পর্যন্ত বসে রইল। মোনার দেখা নেই। মোনা এলো সন্ধ্যা মিলাবারও ৮ ঘন্টা পর। মামুন তখনও বসে আছে। মোনা শুকনো হাসি হেসে বলল, কখন এসেছ? মামুন বলল, অনেকক্ষণ। কোনো কারণে এসেছ না এমনি? মামা চিঠিতে লিখেছিলেন একবার আসার জন্যে। কথা হয়েছে মামার সঙ্গে? হুঁ, তোমার সঙ্গে কয়েকটা কথা বলবার জন্য বসে আছে। আজ না বললে হয় না? প্রচণ্ড মাথা ধরেছে। দাঁড়াতে পারছি না। আজ রাতের ট্রেনে চলে যাচ্ছি। তাহলে এর পরের বার যখন আসো তখন কথা হবে। শওকত সাহেব দেখলেন মামুন শুকনো মুখে চলে যাচ্ছে। এ কি কাণ্ড! সব বদলে যাচ্ছে। বকুল? বকুলও কি কম বদলেছে? প্রথম প্রথম চিঠি লিখত। এখন তাও লেখে না। যদিও লেখে ২-৩ লাইনে সব কথা শেষ। বাবু ভালো আছে। মন দিয়ে পড়াশোনা করছে। বাবুকে নিয়ে কোনো চিন্তা করবেন না। যেন বাবু ছাড়া তার আর কোনো চিন্তা নেই। শওকত সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেলেই চমকে উঠলেন। দরজার পর্দা আবার কাঁপছে। তিনি ভয়ে ভয়ে নিচের দিকে তাকালেন। রোগা রোগা দুটি পা দেখা যাচ্ছে। শওকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো। প্রচুর ঘাম হতে লাগলো। তিনি মৃদু স্বরে ডাকলেন, কে?
লতিফা? টুনটুন করে দুবার কাচের চুড়ির শব্দ হলো। লতিফা কাচের চুড়ি পরত। তার হাত ভর্তি ছিল নীল রঙের চুড়ি। লতিফা? ও লতিফা! পা দুটি চট করে সরে গেল। শওকত সাহেব দরজা খুলে বাইরে এসে শোনেন খুব শব্দে বাইরের দরজার কড়া নড়ছে। দরজা খুলতেই দেখলেন মোনা দাঁড়িয়ে আছে। নোনা বিরক্ত হয়ে বলল, কতক্ষণ ধরে কড়া নাড়ছি, দরজা খুলছো না কেন? শওকত সাহেব কিছু বললেন না। দরজা খুলছো না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। কি ভেবেছিলি মরে গিয়েছি? তা না, ভাবলাম অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে বোধহয়। তোর মামলার কি হলো? মামলা তো এখনো শুরু হয়নি। উকিলকে কাগজপত্র দেখতে দিয়েছি। উকিলকে? তোমার উকিল। তোমার বেলায় যিনি ছিলেন? ও আচ্ছা। হাসান সাহেব আছেন না? উনিও একজনকে বলেছেন। মামলা কে চালাবে এখনো ঠিক হয়নি। তুই এই ব্যাপারটা নিয়ে বেশি ছোটাছুটি করিস। যাদের করার তারা করবে। তোর এত মাথা ব্যথা কিসের? মুনা হাসল। শওকত সাহেব বললেন, সামলে সুমলে চলতে হয়, সমাজ সংসার দেখতে হয়, কঠিন জায়গা। আমিও তো মামা কঠিন মেয়ে। শওকত সাহেব কিছু বললেন না। মুনা বলল, তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে। কি হয়েছে বলো তো? তিনি ইতস্তত করে বললেন, আজ আবার দেখলাম, এই কিছুক্ষণ আগে, 10 মিনিটও হয়নি। কি দেখলে? তোর মামিকে দেখলাম। তুমি কি পাগল টাগল হয়ে যাচ্ছ নাকি মামা? কি ধরনের কথাবার্তা যে বলো, রাগে গা জ্বলে যায়। ঘটনাটা না শুনলে তুই? কোনো কিছু শুনতে চাই না। শওকত সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। মুনা বলল, জ্বর কমেছে? শওকত সাহেব সেই প্রশ্নের কোনো জবাব দিলেন না। মুনা রাতের খাবার তৈরি করে তাকে খেতে ডাকল। তিনি উঠে এলেন কিন্তু খেতে পারলেন না। খানিকক্ষণ পরে উঠে গিয়ে একগাদা বমি করলেন। চারদিক কেমন দুলছে। শরীরটাকে অসম্ভব হালকা মনে হচ্ছে। তিনি মৃদুস্বরে ডাকলেন, ও লতিফা, লতিফা। মোনা এসে তার পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। মুখ ধোয়ার পানি দে রে মা। মোনা পানি নিয়ে এসে দেখল তিনি বিড়বিড় করে নিজের মনে কিসব কথা বলছেন। মামা, কি বলছো? কিছু বলছি না। পরিষ্কার দেখলাম বুঝলি। মনটা একটু হয়ে আছে। হয়ে থাকলে তো খারাপ। মনটাকে ঠিক করো। আমার মনে হয় বকুলের কাছ থেকে ঘুরে এলে তোমার সব ঝামেলা মিটে যাবে। তুই যাবি আমার সঙ্গে? পাগল হয়েছ? মামলা মোকদ্দমা ফেলে আমি যাব কোথায়? ঘুম থেকে উঠেই আমাকে যেতে হবে উকিলের কাছে। শওকত সাহেব শব্দ করে নিঃশ্বাস ফেললেন। উকিল সাহেব আজ অদ্ভুত একটা পোশাক পরে এসেছেন। জিনিসটা পাঞ্জাবির মতো, কিন্তু শার্টের কলারের মতো কলার আছে। ভদ্রলোককে দেখাচ্ছে সার্কাসের ক্লাউনদের মতো। মোনাকে দেখেই তিনি বললেন, হবে না। মোনা বলল, কি হবে না? এফআইআর দেখলাম। এই মামলায় লাভ নেই। আপনার কথা তো বুঝতে পারছি না। কথা তো বাংলাতেই বলছি, বুঝেন না কেন? পুলিশের সাজানো মামলা, কনভিকশন হয়ে যাবে। উকিল মুক্তার কিছু করতে পারবে না। মোনা তাকিয়ে রইল। উকিল সাহেব মুখখানা অনেকখানি সরু করে টেনে বললেন, ধরন ধরন দেখে মনে হয় পলিটিক্যাল কেস। কাউকে দীর্ঘ সময়ের জন্য আড়ালে সরিয়ে রাখতে হলে এইসব মামলা করা হয়। পুলিশ যদি নিজেরাই কিছু অস্ত্রশস্ত্র জমা দিয়ে বলে এসব পাওয়া গেছে, তাহলে কি করার আছে বলুন? এই কোর্টে প্রমাণ করা মুশকিল যে অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি। তাছাড়া আমার ধারণা এই ছেলেটির আগের রেকর্ডও ভালো না। ঠিক না? জি ঠিক। আপনার যা করা উচিত তা হচ্ছে বড় কোনো নেতা-ফেতার কাছে যাওয়া। আছে তেমন কেউ? জি না। খুঁজে বের করুন। বাংলাদেশ ছোট জায়গা। খুঁজলেই কাউকে পাবেন। যার আপন দুলাভাই কিংবা ভাইরা ভাই হচ্ছেন কোনো তালেবর ব্যক্তি। তার মাধ্যমে কাজ করুন। আইন?
আইনের হাত বেঁধে ফেলা হচ্ছে। অন্তত চেষ্টা করছে। বুঝবেন, নিজেই বুঝবেন। উঠলেন নাকি? জি, উঠছি। মামলাটা আমি নিচ্ছি না। কিছু মনে করবেন না। ১ম দিন যে টাকা দিয়েছিলেন সেটা ফেরত দেওয়া উচিত। কিন্তু দিচ্ছি না। কারণ আমি কিছু উপদেশ দিয়েছি। প্রফেশনাল অ্যাডভাইস। ওর একটা চার্জ আছে। আচ্ছা, বিদায়। পর্ব ৩৬। বাকেরের চেহারায় আজ বিরাট পরিবর্তন। মাথার চুল কামিয়ে ফেলেছে। চকচক করছে মাথা। বাকের হাসি মুখে বলল, উকুনের যন্ত্রণায় অস্থির হয়ে এই কাণ্ড করেছি। খুব খারাপ লাগছে? মোনা কিছু বলল না। এই জায়গায় ভালো লাগা খারাপ লাগার কোনো ব্যাপার নেই। শোনো মোনা, সুন্দর দেখে একটা ছেলের নাম দাও তো। কেন? ইয়াদ এসেছিল। ওর একটা ছেলে হয়েছে। আমার কাছে নাম চায়। মোনা বিরক্ত হয়ে বলল, প্রথম ছেলে হলে ছেলের বাবা যার সঙ্গে দেখা হয় তার কাছেই নাম চায়। ওটা কোনো ব্যাপার না। আপনার কি ধারণা আপনি নাম দিলেই উনি সেই নাম রাখবেন? বাকের চুপ করে গেল। আজ যাই। এখনই যাবে? ঠিকই করবোটা কি? তাও তো ঠিক। আচ্ছা মোনা, ওই মেয়েগুলি কেমন আছে? কোন মেয়েগুলি? ওই যে ৩টা মেয়ে। কি আশ্চর্য! আমার কি ওদের সঙ্গে যোগাযোগ আছে নাকি যে বলবো কেমন আছে? তাও তো ঠিক। আপনার ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম। উনি চেষ্টা চরিত্র করবেন। ধৈর্য ধরে থাকুন। বাকের কিছু বলল না। নিজের চুলশূন্য মাথায় হাত বুলাতে লাগলো। টাকা পয়সা কিছু লাগবে? না। মুন্না চলে আসবার সময় বাকের বলল, চুলগুলি ফেলে দেওয়া একটা অসুবিধা হয়েছে। আগে একটা টাকা দিলেই মাথা বানিয়ে দিত। খুবই আরামের ব্যাপার। এখন চুল না থাকায় কোনো আরাম পাই না।